সুপ্রিয় দর্শক, আমরা আজকে একটা নতুন টিভির ফোরামে আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই। এটা আমাদের বাংলাদেশ কমিউনিটিতে একটা নতুন প্রচেষ্টা। এটাকে আমরা নাম দিয়েছি মুখ মিডিয়া, এবং তারই প্রথম বা একটা পরীক্ষামূলক একটা ছোট্ট অনুষ্ঠান, যেটাকে আমরা সাক্ষাৎকার বলবো, তারপরে সাম্প্রতিক ঘটনা, দুর্ঘটনা ইত্যাদি নিয়ে কথা বলবো, সমালোচনা পর্যালোচনা করব। তো আমরা এই সুবাদে আজকে প্রথম দিনের জন্য আমরা একজনকে নিমন্ত্রণ করেছি। উনি আমাদের বাংলাদেশের কমিউনিটির একজন শ্রদ্ধেয় ব্যক্তি। উনি মোহাম্মদ ইলিয়াস মিয়া। উনি আমাদের কমিউনিটির প্রথম দিকের যারা এখানে অভিবাসী হিসেবে থাকা শুরু করেছিলেন, ওনাদের মধ্যে একজন। উনি প্রফেশনালি উনি একজন সমাজকর্মী বা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা সোশিয়োলজি ডিপার্টমেন্টের ছাত্র। উনি এখানে অনেক বড় পদে চাকরি করেছেন রজার্স নামে একটা বহুজাতিক প্রতিষ্ঠানে। বর্তমানে উনি অবসর জীবনযাপন করছেন। তো ওনাকে আজকে আমাদের প্রথম অনুষ্ঠানের জন্য ওনাকে আমরা নিমন্ত্রণ করেছি। তো আসুন আমরা সবাই ওনাকে স্বাগত জানাই। ইলিয়াস স্যার, কেমন আছেন আপনি? ভালো। তো আমি আপনার কাছে যে জিনিসটা আজকে জানতে চাইবো, যে আপনি তো বর্তমানে আমাদের বাংলাদেশি কমিউনিটি টরন্টোর অনেক বড় হয়ে গেছে, কিন্তু যখন আপনি এসেছিলেন তখন এত বড় ছিল না। তা আপনি যদি আমাকে একটু বলেন যে আগে আমাদের যে পরিবারটুকু ছিল আমাদের বাংলাদেশ কমিউনিটি, সেই পরিবার এবং বর্তমানে পরিবারের মধ্যে বা যতটুকু পরিধি বিস্তৃত হয়েছে এর মধ্যে তফাৎ কতটুকু দেখতে পান, এটা যদি একটু সংক্ষেপে বলেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং মুখ মিডিয়াকে যে আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য। অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন, আমি যখন আসি প্রথম টরন্টোতে, কানাডাতে 1998 সালের ফেব্রুয়ারি মাসে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সেই দিন যখন আমরা আসি তখন এত বেশি আমাদের বাংলাদেশের লোকজন, নাগরিক বলেন, এত বেশি এখানে ছিল না। অনেক অনেক কম, হাতে গোনা কয়েকজন। এবং আমি দেখেছি তখন 96-97 এর দিকে যখন কানাডা স্কিল ইমিগ্রেন্ট যখন নিচ্ছে, প্রফেশনাল ইমিগ্রেন্ট, তখন অনেকেই বাংলাদেশ থেকে প্রফেশনাল ইমিগ্রেন্ট ব্রিলিয়েন্ট মানুষগুলো, টিচার, সাংবাদিক, সাহিত্যিক, তারপরে বিভিন্ন বড় বড় কর্পোরেট জব যারা করতেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন, তারাও আসা শুরু করেছে। আমরা যখন আসি তখন আমাদের সংখ্যা ছিল অনেক কম, একদম ন্যূনতম। আমরা যে বাংলা অধ্যুষিত এলাকা বলি, যেটা আমাদের টরন্টো ড্যানফোর্থ এরিয়া, এই এরিয়াতে তখন যে জায়গাগুলো আজকে অনেক দামি জায়গা হয়ে গেছে, এই জায়গাগুলো তখন অনেকটা জঙ্গলের মতো ছিল। ওই জায়গাগুলোতে তখন এত মানুষ এদিকে ছিল না। যখন অনেক হোয়াইট ক্যানেডিয়ানরা এখানে বসবাস করত, আমরা আসার পরে বাঙালিরা যখন একের পর এক আসা শুরু করছে, তখন আস্তে আস্তে ওই লোকগুলো এখান থেকে সরে অন্যত্র তারা বাড়ি বিক্রি করে, বাসা বিক্রি করে তারা অন্যদিকে তাদের বাসস্থান ঠিক করা শুরু করেছে। তো আস্তে আস্তে আমরা এখানে অনেক 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 বেশি হয়ে গেল। আজকের এই মুহূর্তে যদি আমরা ভাবি, আজকে বাংলাদেশের, আমি বলি হাজার হাজার আমরা, এবং বাংলাদেশের কমিউনিটিতে আমরা দেখি এখানে অনেক অর্গানাইজেশন, অনেক সংগঠন, বিভিন্ন জেলা ওয়ারি সংগঠন, যেমন চট্টগ্রাম সমিতি, নোয়াখালী সমিতি, বরিশাল সমিতি, ঢাকা সমিতি, অনেক। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্টরা, প্রফেশনাল লোকজন আসছেন, ইঞ্জিনিয়ার আসছেন, তারাও তাদের প্রফেশনাল অ্যালামনাই গুলো এখানে প্রতিষ্ঠা করেছেন। দেখুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অনেক কিছু এখানে করা হয়েছে। তো এগুলো করার পরে আমরা সবাই মোটামুটি এত
ভাবে আমরা এখানে জড়ো হয়েছি, তো সাথে সাথে আমরা আমাদের এই এলাকাগুলোকে আমরা মিনি বাংলাদেশ আমরা বলতে পারি, আমাদের টরন্টো ড্যানফোর্ড। এবং এটা হওয়ার ফলে এখানে আমরা মেইন স্ট্রিমের সাথে, মূল স্রোতের সাথে আমরা কালচারাল কন্ট্যাক্ট, আমাদের বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যগুলো আমরা এখানে এনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের দেশকে, আমাদের আইডিওলজিকে এবং আমাদের বাংলাদেশকে, যাকে তারা তাদের মানে নিজস্ব জায়গাকে, তাদের অভিভাবকদের যে জায়গা, জন্মস্থান, এগুলো যাতে ভুলে না যায়, এই জন্য বিভিন্ন সময়ে আমরা কমিউনিটি বিভিন্ন কার্যক্রম করে থাকি। আমাদের বিভিন্ন ধরেন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, এবং আরো ধরেন বিশ্ববিদ্যালয়ের নতুন 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 প্রজন্মের ছাত্রদেরকে নিয়ে আমরা আমাদের দেশীয় সংস্কৃতি আলোচনা করার চেষ্টা করি, কারণ তারা তো সেগুলো শিখে না, তারা তো স্কুলে এদের কালচারটাই বেশিভাবে ইয়ে করে। তো আমি যতদূর জানি এখানে অনেক সাংস্কৃতিক সংগঠন আছে। তো বর্তমানে এই সাংস্কৃতিক সামাজিক সংগঠন এবং প্রচুর পরিমাণে কার্যক্রম তাদের হাতে আছে। এবং আমি একসময় শুনেছি যে এখানে টরন্টোকে উৎসবের শহরও বলা হয়, বিশেষ করে সামার সময়টাতে। তো এর ডায়নামিক্সটা আপনার কাছে কি মনে হয়, যে এই এতগুলো মানে অনেক বেশি সংখ্যায় অর্গানাইজেশন এবং সামাজিক সাংস্কৃতিক ডায়নামিক্সটা কিরকম দেখছেন আপনি? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে প্রথম আমি যখন 1990 সালে আমেরিকাতে আসি, আমি আঞ্চলিক সমিতিগুলোতে ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম না সেই সময়ে। যেহেতু আমরা একটা আদর্শিক রাজনীতি করতাম, বাংলা ছাত্রীদের অনুষ্ঠান করতাম, মুক্তিযুদ্ধ করেছি, তখন আমরা চাইছি আমরা সব বাংলাদেশের লোকগুলো আমরা সব বাঙালি। তো সুতরাং আমি আঞ্চলিকভাবে এভাবে যাওয়া আমার পছন্দ হতো না। তখন আমেরিকাতে আসার পরে আমাদের দেখলাম যে আমাদের মানুষজন, আর নিউ ইয়র্কে আপনি জানেন, ওখানে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, লেখাপড়া কম জানা মানুষ, প্রফেশনাল মানুষ, সর্বস্তরের মানুষ কিন্তু নিউ ইয়র্কে আছে, সব লেভেলের, সব প্রফেশনাল মানুষ বাংলাদেশে আসা, কেউ উপি ওয়ানে আসছে, কেউ ডিবি ওয়ানে আসছে, বিভিন্ন ভাবে। এগুলো আসার পর আমি যখন আসছি তখন বাংলাদেশে অনেকেই আমাকে চিনত, এখানে আসার পরে অনেকেই দেখে চিনছে। তখন আমাদের তাদের আগ্রহ হলো যে আমাদের চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকান নির্বাচন, আপনাকে প্রেসিডেন্ট হতে হবে। তখন আমি রাজি হইনি, অনেকবার আমাকে বোঝানো হয়েছে। আমি আমি তখন আমি সহ থার্ড কমিটি, এটা আমার আগে 2টা কমিটি ছিল, প্রায় 2-3 বছর আগে তারা এটা প্রতিষ্ঠা করেছে। তখন দেখলাম যে যখন আমি রাজি হচ্ছি না, তো কেউ আদর করে তুমি করে বলছে, কেউ আপনি করে বলছেন, কেউ তুই করে বলছেন, মানে যে যেভাবে জানে সেভাবেই একটা মন থেকে আগ্রহ নিয়ে আমাকে তাদের সাথে যুক্ত করার জন্য খুব অসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে আমি দেখলাম যে না, ওদেরকে ডিনাই করা ঠিক হবে না, দেখি আমি রাজি হয়ে গেলাম। কিন্তু রাজি হলাম, তখন আমি উপলব্ধি করলাম অ্যাকচুয়ালি আপনি দেখেন শত শত বাংলাদেশি, হাজার হাজার বাংলাদেশি এখানে আছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটিগুলো যে যাই করুক, নিজেদের প্রচার করুক, সাইনবোর্ড বানাক, এটা করুক ওইটা করুক, পত্রিকা ছবি দিক, যেটাই দিক, এটা দেওয়ার মানসিকতা আছে। বাট তারপরে একটা জিনিস এখানে হয়, যেটা হলো আঞ্চলিক সমিতির মাধ্যমে ওই অঞ্চলে যে সমস্ত লোকেরা এখানে আসে প্রাথমিকভাবে একটা যোগসূত্র খুঁজে পায়, ভালো জিনিস। এবং যোগসূত্র খোঁজার পর তারা নিজের এক এক ডিস্ট্রিক্টের মানুষকে নিজেরা বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করে, ভাষা খুঁজে দেয়, চাকরি ব্যাপারে খোঁজ খবর দেয়, এইভাবে তারা সবসময় করে। এবং তখন দেখলাম যে অনেক ডিমেরিটস আছে, অনেক আঞ্চলিকতা, তারপর নিজেদের মধ্যে গ্রুপিং, পজিশনের জন্য মারামারি, এগুলো সবগুলো আছে। তারপরেও কিন্তু আমি বলি যে এগুলো যতটুকু আয়ত্তে আইনে, তারপর কিছুটা হলো মানুষের না। কিন্তু আমি তো জানি যে এখানে বাংলা বইমেলা হয়, তারপরে এখানে শহীদ মিনার হয়েছে, বাংলাদেশের অনুকরণ, যদিও এটার নাম শহীদ মিনার না, এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, এটা মেমোরিয়াল বলা হয়।
কিন্তু এটা হচ্ছে আমাদের শহীদ মিনার ওই আগদল সব ওই আদল আদলে এইসব ওই কিছু। মডেলটা ব্যবহার করা হয়েছে বলে আমি জানি। তো কিন্তু এর মাঝেও আমার ইদানিং একটা বিষয় আমার মনোযোগ আকর্ষণ হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে সুইসাইডের পরিমাণটা একটু কেন যেন বেশ আম, উদ্বেগজনকভাবে বেড়ে বেড়েছে। গেছে। এবং আমি শুনেছি গত 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে আমাদের একটি ছেলে বোধহয় আমাদের মানে যুবক নাকি সে আত্মহত্যা করেছে। এটা কোভিডের আগে বেশ একটা সংক্রামক ভাবে আমরা খবর পাচ্ছিলাম, মাঝখানে একটু কমে এসেছিল, এবং বর্তমানে এই খবরটা শুনে আমি একটু উদ্বেগ আক্রান্ত হয়েছি। তো এই ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে যে আমাদের এটা কিছু এই ব্যাপারে আমাদের তো কিছু করতে হবে নাকি? আসলে এখন অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন। এটা আজ থেকে 2 বছর 3 বছর আগেও এক পরিবারের এই ছেলে মা বাবা যখন আসছে তাদেরকে গুলি করে মেরে জি, ফেলছে, জি, দেখছে মেরে সে নিজেই আবার পুলিশকে ফোন করে জি, এই ধরা দিছে। জি, এগুলো হচ্ছে তখন তখন থেকে আমরা চিন্তা করছি আসলে কমিউনিটির আমরা যে সংগঠনগুলো আমরা করি, কমিউনিটি নিয়ে আমরা ভাবি, আসলে এটা নিয়ে আমাদের সকলের ভাবা উচিত। এবং এগুলোর জন্য আমাদের একটু আমাদের নতুন প্রজন্ম যারা আছে এদের সাথে, ইয়াং জেনারেশনের সাথে আমাদের কন্ট্যাক্টটা বাড়ানো উচিত, কিন্তু আমরা বাড়াই নাই। এবং আমরা বিভিন্ন রকমের প্রচারণামূলক যদি অনুষ্ঠান করতে পারি, এই যে আপনি এই যে সুইসাইডাল যে প্রবলেমটা আসছে, এগুলো কেন হয় সোসাইটিতে, এগুলো পজিটিভ নেগেটিভ অ্যাসপেক্ট কি, এগুলো নিয়ে যদি সেমিনার সিম্পোজিয়াম করে। এই ব্যাপারে একজন সমাজকর্মের ছাত্র হিসেবে আপনার কোনো অবজারভেশন আছে যে এটার ইম্পেডিমেন্টটা কি? এটা অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন। এটার ইমপ্লিমেন্ট হলো, শুনেন, এটাতে যখন আমরা বাইরে আসছি, এটা একটা মেকানাইজড সোসাইটি হয়ে গেছে, এটা আমরা যন্ত্র হয়ে গেছে মানুষজন। টাকা পয়সার প্রতি দৌড়াচ্ছি, টাকা পয়সার প্রতি দৌড়াচ্ছি, ছেলেদের প্রতি মা বাবার কোনো কনসেন্ট্রেশন নেই আমাদের অনেকের। এবং ছেলেদের প্রতি কনসেন্ট্রেশন নেই, সব টিভি নিয়ে বসে থাকে। গার্ডিয়ানকে যদি বলা হয় যে আপনি ছেলেকে আনেন নাই কেন, সে আসতে চায় না। আর আমাদের পরিবারের একটা দায়িত্ব, পিতা মাতার একটা ভেরি ইম্পর্টেন্ট দায়িত্ব, এটা আমি দেখি এখানে আমরা পালন করি না। আমরা অনেকেই এখানে আসার পরে অনেকটা ক্যানেডিয়ান হয়ে গেলাম এবং আমাদের নিজেদের অস্তিত্ব ভাবমূর্তি ধরে সরালাম। আসার পরেই এই সমস্ত প্রবলেমগুলো ওই সমস্ত জায়গায় বেশি হয়। কারণ যে ফ্যামিলিগুলো মোরাল ভ্যালুজ যেগুলো আমাদের বাঙালি যে মানুষের, আমাদের কালচার সংস্কৃতির, আমাদের মানুষ মূল্যবোধ, এই মূল্যবোধগুলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যে পরিবারগুলো শিখাচ্ছে, এখানে আমি দেখেছি অনেক পরিবার তাদের ছেলেগুলো যারা শিখাচ্ছে, সব বিগিনিং থেকেই পরিবারের প্রতি অনেকেই বলছে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য এখানে আসছি। তো ছেলে মেয়েদের প্রতি যারা কনসেন্ট্রেশন বেশি দিচ্ছে পারিবারিকভাবে, আমি দেখেছি অনেকের ছেলে অনেক বড় বড় জব করতেছে কানাডাতে। আবার অনেকের ছেলে আপনার ওই যে আমরা দেখলাম সোসাইটি আত্মহত্যা করছে, ডিরেইল হয়ে যাচ্ছে। কারণ আমাদের পারিবারিক যে শিক্ষাটা জিনিসটা ওখানে আমরা বেশি পালন করি না। এই জন্য আমি বলি যে পারিবারিকভাবে আমাদের উদ্যোগ দিতে হবে। এখন বাংলাদেশ থেকে যারা বিদেশে আসতে চান, সেটা যে কোনো কারণে হতে পারে, শিক্ষার জন্য বা সুযোগ পেয়েছেন, আপনি কি বলেন যে এই বাইরে আসাটা ঠিক সিদ্ধান্ত নয়, নাকি আমাদের এর পিছনে আমরা যারা যারা এসছি বা যারা ভবিষ্যতে আসবেন বলে চিন্তা করছেন তাদেরকে কি আপনি ডিসকাস করতে চান, নাকি বলেন যে না আপনারা আসুন কিন্তু এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন? এই ব্যাপারে আপনি এখানে অ্যাকচুয়ালি দুইটা জিনিস। প্রথম ধরেন বাংলাদেশে যদি আমরা দেশে থেকে যদি ভালোই থাকি খুব, তাইলে দেশের মধ্যে থেকে আমরা দেশের জন্য আমরা কাজ করতে পারি। কিন্তু আমরা যারা বিদেশে চলে আসছি, অথবা আমি বলবো যে তারা যারা এখনো দেশে আছে তারা আমাদের থেকে অনেক সৌভাগ্যবান, আমার ব্যক্তিগত অভিমত। কেন জানেন, এখানে এসে আমরা যান্ত্রিক হয়ে গেছি, টাকার পেছনে দৌড়ছি, টাকা জোগাড়ও করতে পারতেছি না। এখানে আসার পর আমরা দেখলাম এই যে বাসা ভাড়া
ওই ছেলে পেলে ভরণ পোষণ করা, এইটা করা ইজ এ ভেরি টাফ লাইফ। এগুলো জোগাড় করা মুসিবত। কিন্তু তারপর আপনি যদি বলেন আপনার আত্মীয়কে না আসতে, তারা কিন্তু বলবে যে আপনি ইন্টেনশনালি ওদেরকে আনতে চাচ্ছেন আপনি না, এসে গেছেন এই জন্য এই জন্য আপনি ওদেরকে এনকারেজ করতেছেন কিন্তু না। আরেকটা তো আমরা জানি যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও হ্যাঁ, ওপারেতে সর্বশেষ আমার বিশ্বাস। বিশ্বাস। তো এই ডিলেমার আমরা তো আমাদের বয়সে যে জায়গাটা আছি এখন, এই ডিলেমার মাঝামাঝি তো একটা কথা বলতে পারি নাকি আমাদের অভিজ্ঞতা থেকে। জি আমি যদি আপনাকে শুরুটা করে দিই যে যারা জীবনের প্রবৃদ্ধির জন্য, জীবনের উন্নতির জন্য কেউ যদি কোনো স্টেপ নিতে চায় এই রাইট, ব্যাপারে তাকে বাধা দেওয়াটা ঠিক হবে না, হবে না। এবং তাকে যতটুকু পারে সাহায্য করা যাবে। কিন্তু ওই উদ্দেশ্যটাকে পরিষ্কার থাকতে হবে যে আমি কেন যাচ্ছি এবং কোথায় যাচ্ছি, এবং আমার প্রসেসটা কি হবে। রাইট, সেই জায়গাটায় যদি আমাদের ফোকাসটা ঠিক না থাকে তাহলে আমাদের ডিলেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। থাকে আর কি। রাইট, ঠিক। তো এখন সব শেষে আজকের মতো এখানে শেষ করবো। আপনার আরো একটা ইন্টারভিউ আমরা নিতে চাই। তো আজকে যেটা বলতে চাই যে আমরা যারা এখানে অলরেডি এসে গেছি, জি। আমাদের যে কমিউনিটি একটা এখানে হয়েছে বাংলাদেশি কমিউনিটি, আমি টরন্টোর কথা বিশেষ করে এই তো সবচাইতে তো বড়। আমাদের নিজেদের মধ্যে আমাদের আমাদের সম্মিলিত প্রবৃত্তির জন্য, প্রগতির জন্য আজ বাংলাদেশি আপনার কোনো পরামর্শ আছে নাকি? অ্যাকচুয়ালি আছে। আমরা একজন সমাজকর্মী হিসেবে একজন সমাজকর্মী হিসেবে আমরা বাংলাদেশে যারা কমিউনিটিতে ইনভলভ আছে বিভিন্ন কাজে কর্মে, আমি মনে করি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের যে সামাজিক যে সমস্যাটা এখানে আমরা দেখছি, এটাকে সলভ করার জন্য আমাদের সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তার সাথে সাথে আমি এটাও সবচাইতে ভালো মনে করি যে আমাদের আমাদের নতুন প্রজন্মের সাথে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুল পড়ে, এগুলোর সাথে আমাদের আঞ্চলিক সমিতি যেগুলো আছে এগুলো উপরে নিজস্ব অন্যান্য বাকি ওই কাজগুলো, ফটো তোলা, নিউজ দেওয়া বা খাওয়া দাওয়া করা, কিছুক্ষণ গান শুনে বাড়িতে যাওয়া, এটা করো, এটা ঠিক আছে। এটার পাশাপাশি আমাদের সব ছেলে মেয়েদেরকেও এইখানে আনার জন্য আমাদের উদ্যোগ নিতে হয়। এখানে আমরা একটা জিনিস আপনি দেখেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি আমাকে যদি কেউ বলে উর্দুতে কোনো কথা বলে, আমি তাকে বাংলায় বলি। তখন সে যখন বলে যে আপনি বাংলায় কেন বলছেন, আমি তো বুঝতেছি না। আচ্ছা আপনি উর্দুতে কেন বলছেন, আমি তো বুঝতেছি না। কাম টু দি মিডল পয়েন্ট, ইংলিশে বলেন, আমিও বুঝবো আপনিও বুঝবেন। এখন আমরা জানি না কিচ্ছু, উর্দুও জানি না, হিন্দিও জানি না, আমরা বাঙ্গা বাঙ্গা ওগুলো বলার চেষ্টা করি। পক্ষান্তরে আমি নিজের ভাষাকে আমরা অপমান করি। তো এই জিনিসটা আমাদের মধ্যে বেশি লক্ষণীয়। ইংরেজি বলতে পারি না, তবু বাচ্চাদের সাথে ইংরেজি বলি, কি ঘরে গিয়ে যার যার ভাষায় বললে ক্ষতিটা কি? তবে এই ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে। আমি আঞ্চলিকতা বিশ্বাস করি না, আমিও করি কিন্তু না। একটা ব্যাপারে বলি, সিলেট এলাকার মানুষদের প্রত্যেকটা বাচ্চা কিন্তু ইংরেজি জানে, সিলেটি বলে, সিলেটি বলে। ওরা 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 সিলেটি এবং ইংরেজি দুটাই বলে। দুইটাই বলে, হ্যাঁ, আমি দেখছি। অন্যান্য এলাকার মানুষের বাচ্চাদের বাংলাটা কেমন যেন ভাঙা, তারপরে বলতে পারে, কিন্তু সিলেটি কোনো বাচ্চাকে বা কোনো ছেলেকে তাদের আঞ্চলিক ভাষাটা তারা একদম এভরিবডি নোস, স্পষ্ট করেই বলে। এটা কিন্তু তাদের একটা প্রশংসার দাবি করে। আমি আগেই বলছি অনেককে, জি জি আমার খুব ভালো লাগছে এটা। জি, কিন্তু আমরা বলি, এবং আমরা চিটাঙ্গের, আমাদের চিটাঙ্গের মানুষজন ভাষায় আমরা শুদ্ধ ভাষায় কথা বলি। জি। কেন আমরা মাঝে মাঝে আমাদের ভাষাটা বলি না? ওদের ছেলেরা শিখুক না, অসুবিধা কি? কিন্তু ভাষা শিখতে কোনো অধিকার নেই। সিলেটি তারা তো বাংলাদেশের মানুষ, তারা Right. তো একটা কিছু নিশ্চয়ই ফলো করে, অবশ্যই যে জিনিসটা আমাদের সবাই ফলো করা উচিত। উচিত উচিত। তাহলে আমাদের পরিবারে আমাদের বাচ্চাগুলো অন্তপক্ষে বাংলাটাও শিখবে হ্যাঁ, এবং ইংরেজি তো শিখবে। এগুলো তো অটোমেটিক শিখবে। জি, আর যেভাবে শিখবে, ওরা যখন আমাদের অ্যাকসেন্ট দেখে তখন আমাদের ব্যাঙ্গাবে, ঠিক না? সে ব্যাপারে আমার কোনো অসুবিধা নেই। তো আপনার সঙ্গে আরো কথা হবে এই বিষয়ে। এটা আমি এটাকে প্রথম পর্ব হিসেবে ধরবো। জি, দ্বিতীয় পর্বে আপনাকে আরো একটু সবার কাছে পরিচয় করে দেবো। আপনি এখানে এসে অনেক কাজ করেছেন, আজকে পুরোটা আমি বলতে পারলাম না। না না, আমি পরবর্তীতে আপনার পরিচয় আরেকটু বেশি করে ভালো করে দেবো, এবং আপনার কাছ থেকে আরো শোনার অপেক্ষা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ।